আসসালামু আলাইকুম। সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। আন্দোলনকারী প্রকৌশল শিক্ষার্থীদের পরবর্তী কর্মসূচি ঘোষণা আজ। জনদুর্ভোগ এড়াতে শাহবাগ অবরোধ না করার সিদ্ধান্ত। সরকারের সদিচ্ছা থাকলে নির্বাচন পেছানোর কারণ নেই মনে করে এলডিপি। 50টি আসনে নির্বাচনের প্রস্তুতি দলটির। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যের বিশাল অংশ জুড়ে প্রকৃতি বন্দনা দিয়েছেন প্রকৃতি রক্ষার বার্তা। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে নরসিংদীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করার প্রত্যাশা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। দুই উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরেও 3 দফা দাবি পূরণ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রকৌশল শিক্ষার্থীরা। বুধবার রাত 10:30টায় রাজধানীর শাহবাগে প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন ছাত্র প্রতিনিধিরা। এছাড়া আজ বৃহস্পতিবার বিকেল 5টায় শিক্ষার্থীরা সভার ঘোষণা দিয়েছে। তারা সেখান থেকে পূর্ণ কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছেন। এর আগে শাহবাগে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর লাঠিচার্জের ঘটনায় দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার। তাফিমুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। পূর্ব ঘোষিত 3 দফা দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতেও দাবি আদায় না হওয়ায় প্রকৌশলী শিক্ষার্থীরা দুপুরে যমুনা অভিমুখে যাত্রা করলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংকট সমাধানে সরকারের গঠন করা কমিটি প্রত্যাখ্যান করে নতুন করে 5 দফা দাবি জানায় শিক্ষার্থীরা। রাতে 5 দফা দাবি নিয়ে শিক্ষার্থীদের 11 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। বৈঠক শেষে উপদেষ্টা জানায়, শিক্ষার্থীদের সঙ্গে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। এর জন্য ক্ষমা চাইবেন পুলিশের প্রতিনিধি। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এই যে ছাত্রদের সঙ্গে পুলিশের যে সংঘর্ষ হয়েছে এবং এই ছাত্ররা আহত হয়েছে, সেটাও আমরা দেখলাম। তো সেই জন্য ওই যে যিনি পুলিশ কর্মকর্তা যিনি যাবেন, তিনি দুঃখ প্রকাশ করবেন। তো এইটুকুই আমাদের পক্ষে করা সম্ভব ছিল এবং আমরা সেটা করেছি। এবং এই যে নোটিফিকেশন যেটা হয়ে গেছে, আমরা খুব শীঘ্রই আমরা বসবো এবং আমাদের কমিটির কার্যক্রম শুরু করব। রাতেই শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে এসে দুপুরের লাঠিচার্জের ঘটনায় দুঃখ প্রকাশ করে ডিএমপির কমিশনার। ইন্টারকনের সামনে যে অপ্রীতিকর ঘটনা হয়েছে, সেই জন্য আমি এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করি। 2 উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে শাহবাগে আসেন শিক্ষার্থী প্রতিনিধিরা। রাত 10:30টায় শিক্ষার্থীরা জানায় 3 দফা দাবি পূরণ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাবেন। দুর্ভোগের কথা চিন্তা করে রাস্তা ব্লকেট কর্মসূচি থাকছে না। আমরা স্পষ্ট বলতে চাই যে 3 দফার ব্যাপারে আমরা দাবি রেখেছিলাম এবং গত 2 দিন ধরে আমরা শাহবাগ ব্লকেট করেছি, তার পুরোটাই এখন পর্যন্ত পূরণ হয়নি। আমাদের আন্দোলন চলমান থাকবে। আজ বিকাল 5টায় পরবর্তীতে কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে রাত 10:45 শাহবাগ ছাড়েন আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সরকারের সদিচ্ছা থাকলে নির্বাচন পেছানোর কোনো কারণ নেই বলে মনে করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ। চ্যানেল আইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, 50টি আসনে নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছে এলডিপি। বলেছেন, নির্বাচনী জোট কিংবা এককভাবে নির্বাচনে অংশ নেবে এলডিপি। আক্তার হোসেনের রিপোর্ট। 2012 সাল থেকে বিএনপির সঙ্গে জোটগতভাবে আন্দোলন ও নির্বাচন করে আসছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ও যুগপৎ কর্মসূচি পালন করে নিজেদের সক্রিয়তা ধরে রাখে দলটি। আগামী নির্বাচনেও এর ধারাবাহিকতা থাকবে বলে জানিয়েছেন দলের মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ।
বলেন, জোট অথবা আলাদা সিট বণ্টনে বিএনপির সঙ্গে আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত হবে। আমরা যেহেতু যুগপৎ আন্দোলনে ছিলাম, জোটে ছিলাম, তারেক রহমান সাহেব আমাদেরকে ডাকেন, আলাপ আলোচনা করি। তখন তার কাছ থেকে আমরা যে আশ্বাস পেয়েছি, আমরাও বিএনপির সাথে যদি জোট গঠন হয়, জোট গঠন করে অথবা আলোচনার ভিত্তিতে আমাদেরকে যদি সেইভাবে দল হিসাবে বিবেচনায় নিয়ে সিট বণ্টন করার ব্যাপারে আলোচনা করেন, সেই ব্যাপারেও আমরা একমত আছি। সরকারের সদিচ্ছা থাকলে নির্বাচন পেছানোর কোনো কারণ নেই মন্তব্য করে তিনি বলেন, বিভিন্ন দাবি নিয়ে যারা কথা বলছেন তারা সংখ্যায় নগণ্য। আমি মনে করি না যে নির্বাচন পিছিয়ে যাবে। নির্বাচন যথাসময়ে হবে। যদি সরকারের পক্ষ থেকে কোনো দুদুল্যমানতার, বিশেষ করে আমি আশা করি যে প্রধান উপদেষ্টা মহোদয় তো তিনি তার প্রতিশ্রুতি রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবেন। যারা বলতেছে যে পিআর ছাড়া নির্বাচন হইতে দিবে না, টোটাল এই 18 কোটি মানুষের মধ্যে তারা কয়জন? তারা তো 5000 লোকের একটা মিছিল করতে পারে না। পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য উপযোগী নয় মন্তব্য করে রেদওয়ান আহমেদ বলেন, এটি হলে দলীয় দুর্নীতি আরও বাড়বে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। সব পক্ষের সমন্বিত অংশগ্রহণ ও আইনের কঠোর প্রয়োগে চামড়া শিল্পে সমৃদ্ধি আসবে বলে জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। রাজধানীর পরিবেশ অধিদপ্তরে আয়োজিত আলোচনায় যোগ দিয়ে বক্তারা চামড়া শিল্পের রফতানি লক্ষ্যমাত্রা কাজে লাগাতে গবেষণা, নজরদারি ও জবাবদিহিতায় গুরুত্ব আরোপ করেন। মুশাহিদ রনির রিপোর্ট। গুণগত কাঁচামাল আর বাড়তে থাকা বৈশ্বিক চাহিদার বিপরীতে 8 দশক ধরে খুঁড়িয়ে চলছে দেশের চামড়া খাত। 2030 সালের মধ্যে চামড়া খাত থেকে 10 থেকে 12 বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা থাকলেও বাস্তবতা বলছে এখনও বছরে 1,500 কোটি টাকার চামড়া ও চামড়াজাত পণ্য আমদানি করে বাংলাদেশ। পরিস্থিতি উন্নয়নে বাংলাদেশের টেকসই চামড়া খাত বিনির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় আলোচনা। ইন্ডাস্ট্রিতে যদি প্রি-ট্রিটমেন্টটা যদি ঠিকভাবে করা হয়, ব্যবসা ও নিজেদের স্বার্থে পরিবেশ বান্ধব শিল্প ব্যবস্থাপনার বিকল্প নেই বলে মত সংশ্লিষ্টদের। পরিবেশ রক্ষার জন্য আমরা অবশ্যই আমাদেরকে অ্যাওয়ার্ড থাকতে হবে, কাজ করতে হবে, এর কোনো বিকল্প নাই। কারণ প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার একটি সুস্থ ভালো পরিবেশে বসবাস করা। অলরেডি উই হ্যাভ দ্য BOD COD KPI, বাট ট্রেনারিগুলো ইন্ডিভিজুয়ালি KPI-গুলোকে তারা ফুলফিল করছে কিনা এবং সেই অনুযায়ী কাজ করছে কিনা, এবং এই ব্যাপারে অ্যাওয়্যার করা, এডুকেট করা। এয়ারের ক্ষেত্রে হচ্ছে আমাদের কনভেনশন সোর্স, BOC কন্ট্রোল অর্ডার, এনার্জি ম্যানেজমেন্ট, এই বিষয়গুলোতে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা যখন ব্যবসা করব সেটা হবে জবাবদিহিমূলক ব্যবসা, দায়িত্বশীল ব্যবসা, এবং পরিবেশগত সুরক্ষা নিশ্চিত না করে কখনো সেটি দায়িত্বশীল ব্যবসা হতে পারে না। আমাদের এই যে লোভ, আমাদের যে প্রয়োজন, আমাদের আরাম আয়েশ, এটা বাড়াইতে গিয়ে আমরা কিন্তু প্রকৃতির উপর প্রেশার ক্রিয়েট করছি। আমাদের চাপে কিন্তু প্রকৃতি বিরূপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এখন আমাদের উপর প্রতিশোধ আসতেছে। সম্মিলিত ব্যর্থতায় চামড়া খাত ধুঁকছে উল্লেখ করে টেকসই উৎপাদন, বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ সহ পরিবেশের বৈশ্বিক মানদণ্ড নিশ্চিতে জোর দেন বিশিষ্টজনরা। সেই 80-90 বছর আগে শুরু হয়েছিল পাকিস্তান থেকে, তারপর বাংলাদেশে আমরা 54 বছর। যেই ধরনের ইমপ্রুভমেন্ট হওয়া উচিত ছিল লেদার সেক্টরের, সেটা কিন্তু আমরা অ্যাচিভ করতে পারিনি। হেমায়তপুরে যে কারণে যাওয়া হলো, সেখানেও কিন্তু আমরা নানা সমস্যায় পড়ে গেছি। সারা বাংলাদেশে পরিবেশ অধিদপ্তরের যে পরিমাণ সাপোর্ট দরকার, যে ধরনের এখানে লোকবল দরকার, সেটা কিন্তু বাড়াতে হবে। যদি সত্যিকারের মনিটরিং আমাদের বাড়াতে হয়, যতই আমরা সচেতনতা বাড়াই না কেন, হ্যাঁ, আইনের প্রয়োগ না হলে, আইন যদি না থাকে, তাহলে কিন্তু এই কাজের সফলতা আসবে না। মালিকপক্ষ, আইন, পরিবেশ এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টা, সেই সব কিছুই কিন্তু এক জায়গায় আনতে হবে। পরিবেশ অধিদপ্তর যত বেশি এগিয়ে আসবে এই ব্যাপারে, আমার মনে হয় এখান থেকে আমরা একটা ভালো একটা সমাধান পাবো। আমরা কিছুই করলাম না ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য। আগামী দিন পর্যন্ত অপেক্ষা করা, বা আগামী 1 বছর, আগামী 5 বছর অপেক্ষা করাটা আমাদের জন্য খুব কঠিন। ইন্টারন্যাশনাল যে অব্লিগেশন আছে সেটা তো কমপ্লাই করবই, কিন্তু তার চাইতে বেশি ইম্পর্টেন্ট হলো আমার দেশের মানুষকে বাঁচানোর জন্য যে কমপ্লায়েন্স দরকার,
সেইটা আগে গুরুত্ব দেওয়া দরকার। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন, সলিডার সুইস ও অসি ফাউন্ডেশনের উদ্যোগে প্রকল্প সহযোগী বিলস, সবুজের অভিযান ফাউন্ডেশন, গণস্বাস্থ্য কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। বাংলা সাহিত্যে বিভিন্ন উপমায় প্রকৃতিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সাহিত্যের বিশাল অংশ জুড়ে রয়েছে প্রকৃতি বন্দনা, দিয়েছেন প্রকৃতি রক্ষার বার্তা। তাই তো কাজী নজরুল শুধু দ্রোহ কিংবা প্রেমের কবি হিসেবেই নয়, প্রকৃতির কবি হিসেবেও সমাদৃত সমানভাবে। নজরুল সাহিত্যে প্রকৃতি নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। যুগে যুগে রূপসী বাংলার প্রকৃতির সৌন্দর্যে মোহিত হয়েছেন অসংখ্য কবি সাহিত্যিক। প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত জীবন ও জীবিকার কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়েও প্রকৃতির প্রেমে পড়েছিলেন দ্রোহ বা সাম্যের কবি নজরুলও। সাম্য, মানবতা, বিদ্রোহ, প্রেম কিংবা বিরহ, সবখানেই নজরুল প্রকৃতিকে তুলে ধরেছেন বিচিত্র উপমায়। বাতাসে দোল খাওয়া ফুলের সৌন্দর্যে মুগ্ধ কবির মন। কখনো উপমা, আবার কখনো প্রকৃতির বর্ণনায় উঠে এসেছে কামিনী, বেলি, মহুয়া, কেয়া, নার্গিস সহ বৈচিত্র্যময় ফুলের নাম। স্বাধীনতা, প্রেম, বিরহ, আনন্দ কিংবা বিষাদ, বিভিন্ন অনুভূতির প্রতীক হিসেবে নজরুল সাহিত্যকর্মে ঠাঁই পেয়েছে বউ কথা কও, চড়ুই পাখির ছানা কিংবা শালিক, ময়না, বুলবুলি, টিয়া সহ বিভিন্ন পাখি। বাংলার ঋতু পরিক্রমায় বসন্তকে নতুন জীবন আর গ্রীষ্মের খরতাপকে তুলে ধরেছেন দুঃখ কষ্টের প্রতীক হিসেবে। নজরুলের সাহিত্যে যেমন রয়েছে প্রকৃতিপ্রেম, তেমনি রয়েছে প্রকৃতি ধ্বংসের চিত্র আর সংরক্ষণের জোরালো আহ্বানও। পরিবেশবাদীরা বলছেন, নজরুলের আহ্বানে সাড়া দিয়ে প্রকৃতি সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে, তবেই নিশ্চিত হবে ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য পৃথিবী। আফরোজা হাসি, চ্যানেল আই। নজরুল সাহিত্যে প্রকৃতি নিয়ে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সারা দেশে চলছে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ উৎসব। এরই অংশ হিসেবে মোবাইল অপারেটর বাংলালিংকের সহায়তায় নরসিংদীতেও করা হচ্ছে বৃক্ষরোপণ। ঘোড়াদিয়া উচ্চ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপহার দেওয়া হয় বিলুপ্ত প্রায় নানান জাতের দেশীয় গাছের চারা। এমন উদ্যোগ প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করবে প্রত্যাশা সুধীজনদের। সুমন রায়ের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বন্যা, খরা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার পাশাপাশি খাদ্য সংকট ও বাস্তুচ্যুতির মতো সমস্যায় চরম হুমকিতে মানব সভ্যতা। পরিস্থিতির উত্তরণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ সুন্দর পৃথিবী উপহার দিতে সারা দেশের মতো নরসিংদীতেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। এই যে গাছ আমরা লাগাই, এই গাছের এত বেশি উপকারিতা বলে শেষ করা যায় না। এবং তার মধ্যে একটি গবেষণায় দেখা গেছে যে যদি কেউ এই সবুজের ভেতরে, বনের ভিতরে যায়, তার রক্তচাপ কমে যায়, তার টেনশন, অ্যাংজাইটি তা লাঘব হয়। যে কাজটি করলে আমাদের শারীরিক এই উন্নতি হয়, শারীরিক স্বাস্থ্য ভালো থাকে, সে কাজটি কিন্তু আমাদের সবার করা উচিত। সুতরাং আসুন সারা বাংলাদেশটাকে আমরা সবুজে ছেয়ে ফেলি। বাংলালিংকের সহায়তায় বৈচিত্র্যময় দেশীয় গাছের সমারোহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ উৎসবের আমেজ। গাছপালা কেটে পরিবেশ ধ্বংস করছে, আমরা যদি আরেকটা নতুন গাছ লাগাই আরো পরিবেশটা সবুজ হয়ে উঠবে। 2টা করে গাছ দিয়েছে আমাদেরকে, আজকের গাছ পেয়ে আমরা অনেক আনন্দিত। এই গাছটা নিয়ে বাড়িতে নিয়ে লাগাবো। গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। আমাদের বাড়ির আশেপাশে সবাইকে গাছ সম্পর্কে সচেতন করব। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে শিল্পায়নের কারণে আমাদের সবুজ জন্মভূমি এটা অনেকটাই
বসবাসের অনুপযোগী হয়ে আসছে। আমরা সবাই বৃক্ষরোপণের মাধ্যমে দেশটাকে আবার সবুজে শ্যামলে ভরে দিতে পারি। উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই বলেন বিশিষ্টজনেরা। বনায়নের কোনো বিকল্প নাই, আর এই বনায়নের মাধ্যমে একটা দেশপ্রেমিক নাগরিক হিসেবে প্রকৃতি ও জীবন এবং বাংলা লিঙ্ক যে উদ্যোগ গ্রহণ করছে আপনাদেরকে স্বাগত জানাই। প্রকৃতি জীবন ফাউন্ডেশন যে দিক নির্দেশনা আমাদের সামনে রেখেছে তার পথ ধরেই স্ব অবস্থান থেকে সকল সংগঠন, সকল প্রতিষ্ঠান, ব্যক্তিগতভাবে সকল মানুষের কিন্তু এই আমাদের গাছ লাগাতে হবে। দেশকে সবুজে রাঙাতে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। আফরোজা হাসি, চ্যানেল আই। ঢাকার যেসব জায়গায় দ্রুত ছাদ কৃষি সম্প্রসারণ হচ্ছে তার অন্যতম বনশ্রী আবাসিক এলাকা। এখানে অনেকেই ভবনের উপরে গড়ে তুলেছেন সবুজের আয়োজন। এক শিক্ষা প্রতিষ্ঠানের ছাদেও গড়ে উঠেছে প্রকৃতির এক অনন্য আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। বিশাল আকৃতির এক একটি ফলদ গাছের ছায়ায় ঢাকা 2 তলা ভবনের এই ছাদের এক পাশ। দূর থেকে দেখলে মনে হবে গ্রামের বাড়ির কোনো আঙিনা, যা পরিকল্পিতভাবে নয়, প্রকৃতির স্বাভাবিক প্রবাহেই বেড়ে ওঠার সুযোগ দিয়েছে ঢাকার বনশ্রী আবাসিক এলাকার আলহাজ লায়ন এম এ কুদ্দুস এবং তার স্ত্রী হাসিনা মুমতাজ। এখানে আমরা প্ল্যান করে কোনো গাছ করে না, এটা প্রাকৃতিকভাবে ওই আমাদের যে তরি তরকারি, ডিমের খোসা, পেঁয়াজ এগুলো ফালাইছে, এইটার মধ্যে এই গাছগুলো হইতেছে। জানা গেল এই গাছপালা এবং ফলজ বৃক্ষকে ব্যবহার করা হয় এখানকার শিক্ষার্থীদের ব্যবহারিক পাঠেও। মমতাজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, এখানে ছাত্রদের যখন কৃষির প্র্যাকটিক্যালটা হয় তখনই হলো এই ওরা যে নিয়ে আসে চারাগুলো, ওগুলো এখানে লাগাই, এগুলো থেকেও গাছ হয়। এছাড়াও এখানে রয়েছে নানা রকম ফুল এবং বিভিন্ন প্রজাতির অ্যাডোনিয়াম। অন্য দশটা ছাদ কৃষির মতো এটি কোনো পরিকল্পিত ছাদ কৃষি নয়, অর্থাৎ মাটি তৈরি করা, গাছ লাগানো তা না। এটা খেলতে খেলতে পারিবারিক শাক সবজি ফলমূলের যে উচ্ছিষ্ট ছিল সেগুলো এসে ঢেলেছে, হয়ে গেছে একটা একেবারে প্রাকৃতিক ছাদ কৃষি, যেখানে কোনো রকমের রাসায়নিক সার বা কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার হয়নি। এরকম ছাদ কৃষি একটি স্বপ্ন আপনিও দেখতে পারেন। বাসাবাড়ির উচ্ছিষ্ট দিয়ে যে হতে পারে তার প্রমাণ মিলেছে এই লায়ন আব্দুল কুদ্দুসের ছাদ কৃষি থেকে। ঢাকার বনশ্রী থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি। দর্শক বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। বাংলাদেশে আগামী সংসদ নির্বাচন নিয়ে নানান হিসাব নিকাশ চলছে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও। সেখানে বসবাসকারী অনেকেই প্রার্থী হতে চাইছেন, আবার কেউ কেউ নিজের দলকে ক্ষমতায় দেখার জন্য কাজ করছেন। এর আগেও যুক্তরাজ্য প্রবাসী অনেকের বাংলাদেশে সংসদ সদস্য বা জনপ্রতিনিধি হওয়ার নজির রয়েছে। যুক্তরাজ্য থেকে আরও জানাচ্ছেন শাহ এমি হোসেন। রাজনৈতিক পরিবর্তন এবং আগামী সংসদ নির্বাচন নিয়ে নানা হিসেব কষছেন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা। অতীতের ধারাবাহিকতায় এবারও প্রার্থী হতে চাইছেন কেউ কেউ। এবারের নির্বাচনে সিলেট 3 আসন থেকে অংশ নিতে চান লন্ডন মহানগর বিএনপি সভাপতি এম এ মালেক। দল মনোনয়ন দিলে দেশ ও জনগণের সেবায় নির্বাচনের কথা জানান তিনি। দলীয় মনোনয়ন নিয়েই আমি ফেব্রুয়ারি নির্বাচনে আমি অংশগ্রহণ করতে চাই। এই জন্য আমার একটা ড্রিম আছে যে আমি আমার এলাকা মানে সুন্দরভাবে ডেলে সাজাবো। বিএনপি কর্মী শরীফুজ্জামান চৌধুরী তপন বললেন, নির্বাচনে দলের জন্য কাজ করতে চান তিনি। আমরা আশাবাদী যে মানুষ তার স্বাধীন মতামত প্রকাশ করার সুযোগ পেলে আমাদের দল বিএনপি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে। যুক্তরাজ্যে বসবাসকারী বিএনপি কর্মী ব্রিটেনে বসবাস করলেও দেশ নিয়ে ভাবেন এমদাদুর রহমান। তার মতে গণতন্ত্রের জয় হবে এবারের সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে। আমি আশাবাদ ব্যক্ত করি যে এই সরকারটি একটি ভালো, একটি সুষ্ঠু, একটি নিরপেক্ষ নির্বাচন দিবে এবং আমরা গণতান্ত্রিক বাংলাদেশ পাব। এর আগেও লন্ডন প্রবাসী অনেকে বাংলাদেশের সংসদ সদস্য সহ জনপ্রতিনিধি হয়েছেন।
তাদের মধ্যে রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সর্বশেষ মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট 2 আসনের সাবেক এমপি মোকাব্বির খান, শফিকুর রহমান, সিলেট 3 আসনের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব। শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের মিনিয়াপোলিস শহরে ক্যাথলিক স্কুলে বন্দুকধারীর হামলায় 8 ও 10 বছর বয়সের 2 শিশু নিহত হয়েছে। আহত হয়েছে 17 জন, যাদের মধ্যে 14 জনই শিশু। 7 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বুধবার সকালে অ্যানুন্সিয়েশন ক্যাথলিক স্কুলের ভেতরে যখন শিশুরা খেলা করছিল, তখন গির্জার জানালা ভেদ করে বন্দুকধারী গুলি চালায়। বন্দুকধারী পরে নিজের গুলিতে আত্মহত্যা করে বলে জানিয়েছে পুলিশ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটিকে ভয়াবহ মর্মান্তিক বলে আখ্যা দিয়েছেন। মিনেসোটার গভর্নর ওয়ালসকে ফোন করে সমবেদনাও জানান ট্রাম্প। এবার কৃষি সংবাদ। নওগাঁয় মিষ্টি কুমড়া চাষ করে লাভবান হয়েছেন প্রায় 15,000 কৃষক। কুমড়া চাষে সার বা কীটনাশক ব্যবহার করতে হয় না। এতে একদিকে ভোক্তারা যেমন সার ও কীটনাশক মুক্ত সবজি পাচ্ছেন, অন্যদিকে উৎপাদন খরচ কম হওয়ায় ভালো দাম পেয়ে কৃষকও লাভবান হচ্ছেন। নওগাঁ প্রতিনিধি ইমরুল কায়েসের তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। চলতি রবি ও খরিফ এই 2 মৌসুমে নওগাঁ জেলায় এবার 870 হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। এর মধ্যে রয়েছে নারিকেলি, ভূতলাউ, হাজারি এবং চরকি জাতের মিষ্টি কুমড়া। হাজারি লাউটা মিষ্টি বেশি, দাম একটু বেশি, আর নারকেলটা ওটা খুব ধরে, ভালোই ধরে, কম ওটা কোনো 2-4-5 টাকা কম বেশি। মোটামুটি 3,000 টাকা খরচ হয়েছে এ পর্যন্ত। তো মোটামুটি এদিকে 15-16 হাজার টাকা আমি বেচা টাকা পাইছি। আমাদের এখানে বিক্রি হয়েছে 25,000 টাকা, খরচ গেছে 5,000 টাকা আমাদের নিজের খাটনি বাদে। এ পর্যন্ত আরও 1 মাস বিক্রি করব। টাকা ভালো পাওয়া গেছে। 16 কাটা মাটিতে মিলা হচ্ছে 50,000 আর 20,000 হবে, 70,000 টাকা মালা বিক্রি হবে। পাইকারি ব্যবসায়ীরা সরাসরি কৃষক পর্যায় থেকে মিষ্টি কুমড়া কিনে বগুড়া, রাজশাহী, নাটোর সহ জেলার বিভিন্ন বাজারে সরবরাহ করছেন। কেজিতে 1 টাকা লাভ রাখে মাল দিয়ে দিই আমরা। এটা ব্যাপারীর কাছে যে আপনার ধরেন বগুড়া আজাবাজার দেই, এরপরে আপনার মাস্তান দেই, তারপরে রাজশাহী চাপাই। মিষ্টি কুমড়া চাষ করতে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ এবং নানা সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। একদিকে উৎপাদন খরচ কম, অন্যদিকে নিরাপদ সবজি হওয়া এবং মাল্টিপারপাস কাজে এই সবজিটা ব্যবহার হওয়ার কারণে সবজির বাজার মূল্য ভালো এবং কৃষক এটা চাষ করে লাভবান হচ্ছে। জেলায় এবার 29,165 মেট্রিক টন মিষ্টি কুমড়ার উৎপাদন হয়েছে বলছেন কৃষি সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। ময়লা ও বর্জ্যের শহরে পরিণত হয়েছে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ পৌরসভা। নির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন না থাকায় যত্রতত্রভাবে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। পরিকল্পিত উদ্যোগহীনতায় বায়ু দূষণ যেমন বাড়ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বিপর্যয়ে পরিবেশ প্রকৃতি। তবে ডাম্পিং স্টেশন নির্মাণে অকৃষি জমি খুঁজছে পৌরসভা কর্তৃপক্ষ। সংবাদদাতার তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। মোরেলগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয় 1988 সালে। 37 বছরের পুরনো এই পৌরসভায় বিভিন্ন সময় কর বাড়ানো হলেও 9টি ওয়ার্ডের রাস্তাঘাট, পয় নিষ্কাশন ব্যবস্থা, জলাবদ্ধতা দূরীকরণ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে নেওয়া হয়নি কোনো কার্যকর উদ্যোগ। এতে শহরের অলিগলি পেরিয়ে নদীতে মিশে যাচ্ছে ময়লা আবর্জনা। ময়লা আবর্জনায় ভরপুর, প্রায়ই থাকে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অনেক সময় দুর্গন্ধ পরিলক্ষিত হয়। দুর্ভোগ লাঘবে দ্রুত ময়লা অপসারণ সহ ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি ভুক্তভোগীদের। রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ স্থানে যে মানুষের ব্যবহারযোগ্য যে ময়লা আবর্জনা, পলিথিন, প্লাস্টিকে আসলে আমাদের পরিবেশে খুব নষ্ট হচ্ছে। রাস্তার আশেপাশে যে ময়লা আবর্জনা স্তূপ এবং সেখান থেকে যে পরিমাণ দুর্গন্ধ হয়, আমাদের কোমলমতি শিক্ষার্থীদের সেখান থেকে আসা আসলেই দুরূহ।
জমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় পড়েছে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ার উদ্যোগ। ময়লাটা আসলে যত্র এমনভাবে ফেলা হয় যে এটা পরিবেশের জন্য একই সাথে ক্ষতিকর, এবং এখানে পলিথিন বা অন্য কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে আমাদের পার্শ্ববর্তী সুন্দরবন এবং মোড়লগঞ্জের সুন্দরবনের অংশ আছে, এটা প্রাকৃতিক পরিবেশের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলছে। যে নির্দিষ্ট একটা ডাম্পিং স্টেশন করে আমরা সেখানে ময়লাটা সঠিকভাবে ব্যবস্থাপনা করার। মশার উপদ্রব কমানোর পাশাপাশি নাগরিক সেবা নিশ্চিতে কর্তৃপক্ষকে উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন মোড়েলগঞ্জ পৌরবাসী। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আন্দোলনকারী প্রকৌশল শিক্ষার্থীদের পরবর্তী কর্মসূচি ঘোষণা আজ। জনদুর্ভোগ এড়াতে শাহবাগ অবরোধ না করার সিদ্ধান্ত। সরকারের সদিচ্ছা থাকলে নির্বাচন পেছানোর কারণ নেই মনে করে এলডিপি। 50টি আসনে নির্বাচনের প্রস্তুতি দলটির। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যের বিশাল অংশ জুড়ে প্রকৃতি বন্দনা দিয়েছেন প্রকৃতি রক্ষার বার্তা। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে নরসিংদীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করার প্রত্যাশা। দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।